জামানা ছবিটি পরিচালনা করেছেন জাকারিয়া হাবিব আর জামানা ছবিতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, অ্যাকশন কিং হিরো জসিম, ইন্টারন্যাশনাল নায়িকা ববিতা, রূপসী নায়িকা নতুন। আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, আজিম, মাহবুব খান, মঞ্জুর রাহি, দারা শিকো, জহুরুল হক, আনোয়ারা, আনোয়ার হোসেন এবং আরও অভিনয় করেছেন অনেকে জামানা ছবিতে। জামানা ছবির গল্পের শুরুতে দেখা যায় একটি জেলখানার ভিতরে অনেক আসামি, তার মধ্যে দুইজন আসামি গুরুতর অপরাধ করেছে। একজন চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর একজন পকেট মারতে ধরা পড়েছে। আর সে দুজন আসামি হলো একজন রাজ্জাক আর একজন জসিম। রাজ্জাক জসিমকে বলে, এ শোন মোটু, আচ্ছা তুই না কিছুদিন আগে ছাড়া পেয়ে গেলি, আবার আসলি কেন? কয়, বন্ধু আমি যে কেন এসেছি সেটা তো তুমি জানো না, তোমার টানেই তো আমি আবার পকেট মারতে গিয়ে ধরা খেয়ে আবার এসেছি। তখন রাজ্জাক বলে, আরে না মোটু, তুই আমার টানে আসিস নাই, তুই পকেট মারতে গিয়ে ধরা পড়েছিলি তাই এসেছিস। কয়, না বন্ধু, আমি তোমার টানে এসেছি কারণ তোমাকে অনেক ভালোবাসি। তখন রাজ্জাক বলে, তুই আমাকে ভালোবাসিস না? তখন জসিম বলে, হ বন্ধু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এবার যদি ছাড়া পাই না আর চুরি ডাকাতি আর পকেট মারবো না, এখন ভালো হয়ে যাব, তুই কি বলিস? তো জসিম বলে, আরে ভালো হতে তো চাই, কত তো চাকরি খুঁজি, কেউ তো চাকরি দেয় না একটাও, তো বাধ্য হয়েই তো পকেট মারি, আর তুমি কিনা চুরি করো। তখন রাজ্জাক বলে, আর চুরি করবো না আর পকেটে মারবো না। তখন জেলার সাহেব বলে, জামানা অনেক খারাপ হে, তোমরা বারবার জেলের ভিতরে আসো কেন? তোমরা ভালো হতে পারো না? তোমরা সৎ কর্মে করে খেতে পারো না? তোমরা কেন চুরি ডাকাতি করো? তো রাজ্জাক বলে, শোনেন জেলা সাহেব, আমরা তো সৎ কাজ করে খেতে চাই, কিন্তু আমাদের সৎ কাজ তো কেউ দেয় না, তাই বাধ্য হয়ে পেটের খিদার জ্বালায় চুরি করি, হ্যাঁ, এবং পকেট মারি। তখন জসিম বলে, শোনেন জেলা সাহেব, আপনি যত বড় বড় কথা বলতেছেন অত বড় বড় কথা বললেন না, কারণ আমরা চাকরির জন্য অনেক হন্য হয়ে খোঁজাখুঁজি করি, কিন্তু কেউ আমাদের চাকরি দেয় না। আর চাকরি খুঁজতে গেলে কি বলে জানেন? এই তোরা তো পকেট মার চোর, আমি তোদের চাকরি দেবো, লাস্টে তুই তোর আমার দোকানি চুরি করে সব খাই ফেলাবি, তো কী করবো বলেন? তো জেলা সাহেব বলে, যাও, তোমাদের ছুটির ডাক এসেছে, তোমরা এখন ছাড়া পাবে দুজনে একসাথে, যাও, চলে যাও। আর যদি আবার জেলখানা তোমাদের দেখি তাহলে কিন্তু আমি একেবারে তোমাদের আর যাতে বেরোতে না পারো সেই ব্যবস্থা করব। তো রাজ্জাক বলে, শোনেন জেলা সাহেব, আপনারা বলেন জামানা অনেক খারাপ হে। তখন জসিম বলে, আপনারা বললেন যে জামানা অনেক খারাপ হে, আসলে জামানা অনেক খারাপ হে, আবার যখন কখন আসি জেলা সাহেব বলা যায় না, তবে যাওয়ার সময় জেলখানাকে সালাম দিয়ে যাচ্ছি আর যাতে না আসতে হয়। আমার মনে হয় জেলা সাহেব আপনারা আবার দুইটা সিট, মানে দুইটা, হ্যাঁ, মানে থাকার মতন ব্যবস্থা করে রেখেন, দেখা যেতে যে কাল পরশু আবার দুইজনে আবার জেলে আসবো। তো জেলা সাহেব বলে, আর আসার নাম নিও না, জেলখানা কি ভালো জিনিস? তো রাজ্জাক বলে, না জেলখানা ভালো জিনিস না, কিন্তু একটা শান্তি আছে, কাজকর্ম করা লাগে না, তিনবেলা ডাল ভাত যাই দেয়, তাই খেয়েই কোনো রকম চলে আর কি। তখন জসিম বলে, শোনেন জেলা সাহেব, আর এই ডাল ভাতে আমার পেট ভরে না, আমার লাগে মাংস পোলাও, তাই তো পকেট মারি মাংস পোলাও খাওয়ার জন্য। আর বড় ভাই আছে না, উনি ডাল ভাত খেলেই চলে, তাই তো উনি চুরি করে আর আমি পকেট মারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন বেরো। তখন জসিম বলে, ওস্তাদ সালাম আলাইকুম, আর যাতে এই জেলখানা না আইতে হয় সেই ব্যবস্থা করতে হবে। তখন তারা দুই বন্ধু চলে যায়। তো দুই বন্ধু মিলে একটা গান গায়। গান শেষে দেখা যায় যে আহমেদ শরীফ তাদের দুজনকে বেরোতে দেখে তাদের দুজনকে ডাক দেয়। তখন আহমেদ শরীফ বলে, এই তোমরা এদিকে আসো। তখন জসিম বলে, আমাদের ডাকছেন কেন? কয়, তোমাদের দিয়ে এটা কাজ হবে, কারণ তোমরা তো এখন জেলখানা থেকে বেরিয়ে এসেছো, আমি দেখেছি, তোমাদের পিছনে পিছনে ফলো করেছিলাম আমি। তো রাজ্জাক বলে, তো আমাদের পিছনে ফলো করার কারণটা কি? কারণ আছে, কারণ জামানা অনেক খারাপ হে। তখন জসিম বলে, আপনিও বলেন জামানা অনেক খারাপ হে, আবার জেলের সাহেব বলছিল জামানা অনেক খারাপ হে, আসলে কি জামানা অনেক খারাপ মানে কি? তখন আমেশ্বরী বলে, এই পৃথিবীটা অনেক খারাপ হয়ে গেছে, বুঝছো, অনেক বদমাশ খারাপ লোক পৃথিবীতে ভরে গেছে। রাজ্জাক বলে, কেমন?
এই যে বর্তমান যে জামানাটা আছে না, এই জামানাটা অনেক খারাপ। কারণ যার জোর তারই টাকা, তারই শক্তি। আর যার জোর নেই সে ভিতুর মতন বেঁচে থাকে। আর যার শক্তি আছে, জোর আছে, টাকা আছে, সে কি বাঘের মতন বাঁচে। তোমরা কি চাও না যে এই দুনিয়ার ভিতরে চুরি চাষরামি না করে বাঘের মতো বাঁচতে? তখন জসিম বলে, আমি চাই বাঘের মতো বাঁচতে, আর আমি চাই ভালো মন্দ খেতে। আমার না পোলাও মাংস খেতে অনেক ভালো লাগে। আর আমাকে খেতে হয় কি জানেনি, আলু ভর্তার ডাল। ভালো পকেট মারতে পারলে খেতে পারি পোলা মাংস, আর যদি ভালো পকেট মারতে না পারি তাহলে খেতে হয় ডাল আলু ভর্তা। আবার কোনো সময় না খেয়ে থাকতে হয়। তারা যা বলে, এই মোটু তোরা আমি কখন না খাইয়ে রাখি, আমি চুরি করলে তো তোকে দেই, তোকে তা দেও, কিন্তু আমি তো আর পেট ভরে খেতে পারি না। তখন আম্মেশ্বরী বলে, ঠিক আছে, তোমাদের দুজনকে আমার দরকার, তোমাদের দুজনকে আমি তোমাদের জীবন পরিবর্তন করে দেবো, এবং তোমাদের ভালো মন্দ যাতে খেতে পারো, যাতে তোমরা ভালো মন্দভাবে বাঁচতে পারো, সেই ব্যবস্থা আমি করব। রাজ্জাক বলে, আমাদের দিয়ে কি কোনো খারাপ কাজ করাবেন? তখন আম্মেশ্বরী বলে, না, তোমাদের দিয়ে কোনো খারাপ কাজ করাবো না, কিন্তু তোমাদের দিয়ে আমি কাজ করাবো, এটা সত্য। জসিম বলে, আরে ভাই, তুমি এত কিছু বলো না তো, যাই করা করুক, চুরি করা ডাকাতি করা সব করবো, পেটের জন্য সব করতে রাজি আছি। দেখ মোটু, তুই বেশি কথা বলবি না। আচ্ছা বন্ধু, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আমাদের কাজ দিব, আমরা কাজ করবো, উনি যদি আমাকে চুরি করে চুরি করবো, উনি যদি ডাকাতি করে ডাকাতি করবো। তখন রাজ্জাক বলে, তুই বুঝবি না। তখন আহমেদ শরীফ অর্থাৎ জিবরান, আহমেদ শরীফ থাকে জিবরান, মানে এক প্রচণ্ড ক্ষমতাশালী এবং সন্ত্রাস জগতের গ্যাং লিডার। তখন জিবরান চৌধুরী অর্থাৎ জিবরান অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোনো, তোমাদের আমার আস্থানে নিয়ে যাচ্ছি, সেখানে তোমাদের কাজ বুঝিয়ে দেব। তখন রাজ্জাক জসিম আহমেদ শরীফের সাথে তার আস্তানা চলে যায়। আহমেদ শরীফ অর্থাৎ জিবরান গিয়ে বলে, শোন, আজ থেকে ওরা আমার দলে কাজ করবে, আর ওদের তোরা সহযোগিতা করবি। আর যদি তোরা ওদের সাথে কোনো খারাপ আচরণ করেছিস, তাহলে তোদের আমি এক একটাকে গুলি করে মেরে ফেলবো। কারণ তোরা ঠিক মতো কাজ করতে পারিস না, কারণ ওরা দুজন সাহসী এবং ভালো। আমি দেখেছি যে ওরা জেল থেকে কেবলমাত্র ছাড়া পেয়েছে, আমি তাদের পিছনে নিয়েছিলাম, তখন তাদেরকে আমি আমার আস্থানে নিয়ে এসেছি। তখন জসিম বলে, আচ্ছা আমরা কাজটা করব কি? রাজ্জাক বলে, তা আমরা কাজটা করব কি? তখন আহমেদ শরীফ অর্থাৎ জিবরান সে বলে, আমি হইলাম এই জগতে গ্যাং লিডার। তোমাদের কাজটা হলো কি, অপরাধ করবে, সন্ত্রাস করবে, চোরাচালান করবে, মাদক দ্রব্য পাচার করবে এবং নারী পাচার করবে। তো জসিম বলে, না না না, আমি চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, মাদক দ্রব্য পাচার করতে পারবো, কিন্তু নারী পাচার করতে পারবো না, এটা আমার কাজ নয়, এটা আমি কখনোই পারবো না। রাজ্জাক বলে, আমরা কোনো রে করবো না, আমরা এখনই চলে যাবো এখান থেকে। তখন জিবরান অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোনো, একবার যারা আমার আস্তানায় ঢুকে তারা কখনোই আমার আদেশ ছাড়া যেতে পারে না, কারণ আমার এই চতুর্দিকে পাহারাদার আছে এবং চতুর্দিকেই দেওয়া আছে সিসি ক্যামেরা। তোমরা এখান থেকে ইচ্ছা করলে যেতে পারবে না। বন্ধুরা, এখন সদ্য শিশুর মতন তোমরা আমার কথা শুনে আমার কাজ করো এবং এই দুনিয়ার ভিতরে, এই জামানার ভিতরে শক্তিশালী হয়ে বাঁচো এবং আনন্দ স্ফূর্তি করে দিন কাটাও। তখন জসিম বলে, শোনো বন্ধু, আমরা রাজি হয়ে যাই, আমরা কাজ করা শুরু করে দিই, টাকা হইলেই চলে, আমাদের টাকা ছাড়া আমরা কোনো কিছু বুঝি না, যাই হোক যেটাই করি করবো তো। তখন রাজা বলে, ঠিক আছে। তখন তারা অপরাধ জগতের সাথে জড়িত হয়ে যায়। তো রাজ্জাক জসিম যখন অপরাধ করতে করতে তারা অনেক পয়সাওয়ালা হয়ে যায়, তখন তাদের পিছনে লেগে যায় পুলিশ, এবং পুলিশরা একদিন ইন্সপেক্টর বলে যে 2জন নতুন গুন্ডা তৈরি হয়েছে এবং মাদক পাচারকারীর সাথে জড়িত হয়েছে, তাদের গ্রেপ্তার করা খুব আমাদের দরকার, কারণ তারা যদি আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে তাহলে আমাদের তাদের আটকানো অসম্ভব হয়ে পড়বে। তো রাজ্জাক জসিম একদিন যাচ্ছে, এমন সময় পুলিশ তাড়া করে, আর পুলিশ তাড়া খেয়ে তারা 2 বন্ধু 2 দিকে পালিয়ে যায়। আর এমন সময় রাজ্জাক গিয়ে ববিতার বাড়িতে সে দৌড়ায় আশ্রয় নেয়। তখন ববিতা চিৎকার দেয়, তখন রাজ্জাক ববিতার মুখে পিস্তল থেকে বলে, সাবধান, কোনো কথা বলবে না, আর যদি বলো তাহলে আমি গুলি করে তোমাকে মেরে ফেলবো। তখন ববিতা বলে, আপনি কে? আমি একজন গুন্ডা, কারণ আমি সন্ত্রাস জগতের সাথে জড়িত। তখন ববিতা বলে, আপনি তো একদিন আমার ইজ্জত বাঁচিয়েছিলেন, মনে পড়ে, আর আপনি এখন বলতেছেন আপনি গুন্ডা? আমি তোমার ইজ্জত বাঁচিয়েছিলাম, কিন্তু তখন আমি
ছিলাম দুর্বল, অসহায়, আর এখন হয়েছে আমি সাহসী এবং শক্তিমান। তখন ববিতা বলে, আপনি যখন সাহসী হয়েছেন তাতে কোনো আমার হ্যাঁ গর্ব করার কিছু নাই। যখন আপনি দুর্বল ছিলেন তখন আমার ইজ্জত বাঁচিয়েছিলেন, তখন আমি গর্ব করতাম যে আমাকে একটা লোক ইজ্জত বাঁচিয়েছিল। কিন্তু এখন আপনি সাহসী হয়েছেন, তারপরও আপনাকে নিয়ে গর্ব করতেছি না, কারণ আপনি অপরাধ জগতের সাথে জড়িত। তাই আমি আপনাকে পুলিশ হাতে ধরে দেব। তখন রাজ্জাক ববিতার মুখ চেপে ধরে তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। তখন ববিতা বলে, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না, করেন। তখন রাজ্জাক বলে, না করলাম না, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তুমি যদি আবার পুলিশকে ডাকার কথা আরেকবার বলবে তাহলে তোমার কিন্তু আমি ইজ্জত নষ্ট করে আমি এখান থেকে চলে যাব। তখন ববিতা বলে, ঠিক আছে, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন কি, কারণ আমার মা নেই, বাপ নেই, আমি তো এমনি এতিম, আর আপনি ইজ্জত নষ্ট করার আমার আর কি আছে, আমি তো এমনি অসহায় হয়ে থাকি। তখন রাজ্জাক বলে, তাই নাকি, তোমার মা বাপ নেই? কয় না। কয় আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা প্রস্তাব দিই, তোমাকে আমার ওই যেদিন তোমাকে বাঁচিয়েছিলাম সেদিন তোমাকে আমার ভালো লেগেছিলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? তখন ববিতা বলে, আপনি নাকি আমার ইজ্জত নষ্ট করবেন? কয় না, আমি তোমাকে বিয়ে করতেছি। তখন ববিতা রাজ্জাকের দিকে তাকিয়ে একটা কল্পনা তাদের গান চলে আসে। তো এক পর্যায়ে দেখা যায় ববিতা আর রাজ্জাকের ভালোবাসা হয়ে যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়। এদিকে জসিম দৌড়তে দৌড়তে নতুনকে টপকিয়ে পড়ে যায় এক নদীতে। তো নদীর লাফ দিয়ে উঠে বলে, এই কে আপনি, আমাকে নিয়ে নদীতে পড়ে গেলেন? তো জসিম বলে, পিছনে পুলিশ আসতেছে, এই জন্য তো আপনাকে নদীতে ফেলে দিয়ে আপনাকে জোরে রেখেছি, দেখছেন পুলিশ চলে গেল। তখন নতুন বলে, আমি এক্ষুনি চিৎকার করে পুলিশকে বলে দেবো। ক্ষয় পুলিশকে যদি আপনি বলে দেন তাহলে আপনার জানটা কি থাকবে? থাকবে না কিন্তু। আমি মোটু, আপনি কি চিকুন, আপনিও তো মোটু। তখন নতুন বলে, ও আপনাকে তো চিনতে পেরেছি, ওই দিন না আপনি একটা লটারি ধরেছিলেন, আমার সামনে নাকি লটারি ধরেছিলেন এবং আপনি না লটারি পেয়েছিলেন? তখন জসিম বলে, হ্যাঁ লটারি পেয়েছিলাম, কিন্তু শালার আমার লটারির টাকা দেয়নি, বেইমানি করেছে। নতুন বলে, কহা আমিও তো পেয়েছিলাম, আমাকে তো লটারি দেয়নি। তখন জসিম বলে, আপনি আমাকে কীভাবে চিনেন? কহ আপনাকে আমি চিনি, আপনি একদিন পকেট মারছিলেন একটি লোকের, সেই লোকটা কান্নাকাটি করেছিল টাকা যখন তার পকেটে ছিল না। লোকটা অনেক অসহায় গরিব ছিল, কিন্তু আপনাকে আমি চিনতে পেরেছি সেদিন থেকেই। কেন কেন পকেট মেরেছেন? তো জসিম বলে, আরে পকেট না মেরে উপায় আছে? হ্যাঁ, পকেট না মেরে খাবো কি? আপনি যার পকেট মেরেছিলেন আজও সে অসহায়, তার পকেটে মাত্র 2,000 টাকা ছিল, আর সেই 2,000 টাকা আপনি পকেট মেরে নিয়ে গেছিলেন। সেই 2,000 টাকা ছিল কিসে জানেন? সেই 2,000 টাকা তার মেয়ের স্কুলের বেতন দেওয়ার জন্য সে অফিস থেকে এনেছিল আগাম। তখন 2,000 টাকা হারিয়ে সে কী কান্নাকাটি করছিল। জসিম বলে, আচ্ছা আপনি কি ওনার বাসাটা চিনেন? তখন নতুন বলে, হক চিনি। তাহলে আমাকে ওনার বাসায় নিয়ে চলেন, আমি ওনাকে 10,000 টাকা দেবো, আর ওনার মেয়ের যাবতীয় লেখাপড়ার সব খরচ আমি বহন করব, আমাকে আপনি নিয়ে চলেন। তখন নতুন নিয়ে চলে জসিমকে ওই বাড়িতে। তখন দেখে যে ওই লোকটি কান্না করতেছে এখনও। তখন জসিম বলে, আপনি কাঁদতেছেন কেন? আমার 2,000 টাকা ছিল সম্বল, প্রায় 10-12 দিন আগে এই 2,000 টাকা আমার কাছ থেকে পকেট মেরে নিয়ে গেছিল। তো জসিম বলে, আমি আপনার 2,000 টাকা পকেট মেরেছিলাম, আজ আপনাকে 10,000 টাকা দিলাম, আর আপনার মেয়ের যাবতীয় লেখাপড়া যত টাকা খরচ লাগবে সব প্রতি মাসে আমি দেব, আর আমি আর কখনোই এই খারাপ কাজ করব না, আপনি আমাকে মাফ করে দেন। তখন দেখা যায় ওই লোকটির মেয়ে চলে আসে। তখন জসিমকে জোরে ধরে বলে, আপনি আমাকে লেখাপড়ার সব টাকা খরচ দিবেন? জসিম বলে, আমি তোমার সব লেখাপড়ার খরচ দেবো, এবং তোমার খাওয়ান এবং পরনের জামা কাপড়ের সব কিছু আমি দেব। তখন ওই মেয়েটি জসিমকে জোরে ধরে বলে, আঙ্কেল আপনি খুব ভালো। তখন জসিম বলে, আমি ভালো না, আমি অনেক খারাপ। তো নতুন বলে, না আসলেই আপনি ভালো, কারণ আপনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু জসিম বলে, আপনি অনেক ভালো, কারণ আপনাকে যদি আমি নদীতে লাফ দিয়ে আপনাকে নিয়ে যদি না পড়তাম তাহলে পুলিশ আমাকে কিন্তু ধরে নিয়ে যেত। যাক, আমি সেখান থেকে আমি বেঁচে গেলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে নাই। তাই আপনাকে আমাকে অনেক পছন্দ লাগছে, আপনাকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। নতুন বলে, আপনাকে আমার ভালো লেগেছে। তো নতুন জসিমের এখানে প্রেম ভালোবাসা হয়ে যায়, তাদের একটা গান চলে আসে। গান শেষে একদিন দেখা যায় জসিম এবং রাজ্জাক একটি গাছের নিচে বসে তারা বলতেছে, জসিম বলতেছে, আচ্ছা বন্ধু,
তোমার জন্ম পরিচয় কি তুমি জানো? তো রাজ্জাক বলে, আমার জন্ম পরিচয় আমি জানি, কিন্তু আমি যখন ছোট ছিলাম এতটুকু মনে আছে যে আমাকে একটি লাথি মেরে ফেলে দিয়েছিল ফুটবলের মতন। তখন রাজ্জাক বলে, আচ্ছা তোর কি জন্ম পরিচয় মনে আছে? তখন জসিম বলে, আমারও মনে আছে জন্ম পরিচয়, কিন্তু আমার বাপ মার নাম এখন পর্যন্ত আমার মনে আসে না, কিন্তু একটি লোক যে আমাকে লাথি মেরে ফুটবলের মতো ফেলে দিয়েছিল সেই লোকটিকে আমি চেহারাটা এখনও চিনতে পারতেছি না, কিন্তু আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে ফুটবলের মতো, সেটা আমার মনে আছে। তো রাজ্জাক বলে, কী বলিস তুই, তোকেও ফুটবলের মতো লাথি দিয়েছিল? তারা জসিম বলে, আমাকেও ফুটবলের মতো লাথি দিয়ে তারা ফুটবল খেলেছিল, আর বলেছিল তোদের বাপ মা আমার উপর অন্যায় করেছিল, আমি যে খারাপ কাজ করি সেটা তার বাপ মা বলে দিয়েছিল, তাই তার বাপ মাকে আমরা মেরে ফেলেছি, এখন তুই ছোট, তোকে লাথি মেরে আমরা ফুটবল খেলতেছি। তখন লাথি মারতে মারতে এক একজন করে লাথি মারে, আর আমি লাথি খেয়ে খেয়ে গুড় দিয়ে পড়ে যাই। এভাবে করে একসময় একটা লাথি খাওয়ার পর আমি অন্য একটি গাছের মধ্যে ঝুলে থাকি। তখন তারা সেখান থেকে চলে যায়। তখন সেখান থেকে আমি পড়ে গিয়ে, তো আমার বয়স প্রায় 6-7 বছর হবে, তখন তারপর আমি সেখান থেকে আস্তে আস্তে বড় হই। বড় হওয়ার পর এখন আমার বাপ মাকে আমি খুঁজতেছি, কিন্তু তারা যে কথা বলেছিল যে আমার বাপ মাকে তারা হত্যা করেছে, আসলে তারা হত্যা করেছে, কিন্তু কারা হত্যা করেছে আমি এখনও খুঁজে পাইনি। তখন রাজ্জাক বলে, তোর ঘটনা তো আমার ঘটনা একই, আমাকে এরকম লাথি মারতে মারতে নদীতে ফেলে দিয়েছিল, আর বলেছিল তোর বাপ মা আমার বিরুদ্ধে খুব অন্যায় করেছে। তোর বাপ মাকে বলেছিলাম যে তোমার এই সবটুকু জমি আমার নামে দিয়ে দাও, কিন্তু দেয়নি, এবং আমার নামে উল্টা থানায় গিয়ে নালিশ করেছিল, এই কথাটা বলেছিল। নালিশ করার পর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তো ধরে নেওয়ার পর আমি থানা থেকে বেরিয়ে আমি তার বাপ মাকে খুন করি, এবং তোকে লাথি মেরে আমি মারতে মারতে ফুটবল খেলতে খেলতে তোকে নদীতে ফেলে দিলাম। যা, যদি এখান থেকে উঠে বেঁচে দিতে পারিস তাহলে বেঁচে যাবি, আর না হলে না। তো জসিম বলে, বন্ধু তোমার আমার গল্প একই, কিন্তু আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের বুকে কে লাথি মেরেছিল, কে লাথি মারতে মারতে আমাদের নদীতে ফেলে দিয়েছিল, এবং তোমাকে নদীতে ফেলে দিয়েছিল, আমাকে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। তো রাজ্জাক বলে, আমাদের প্রথমেই তাদেরকে খুঁজে বের করতে হবে যে এই সন্ত্রাস জগতের ভিতরে কে ফুটবল খেলে, এবং কে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করে, এবং কে অপরাধ জগতের সাথে জড়িত। তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা শাস্তি দেব, এবং তাদেরকে প্রয়োজনে আমরাও তাদেরকে লাথি মেরে নদীতে ফেলে দেব। দুজন বলে, বন্ধু তুমি ঠিকই বলেছ। এমন সময় ববিতা এবং নতুন তাদের সামনে চলে আসে। ববিতা বলে, কি দুই বন্ধু মিলে কি আলাপ করতেছ? তখন জসিম বলে, শোনো, আমাদের একটা ইতিহাস আছে, আমাদেরকে কে বা কারা জানি এই ছোট সময় লাথি মেরে মেরে আমাদের ফুটবল খেলছিল। রাজ্জাক বলে, আমাদেরও লাথি মেরে মেরে ফুটবল খেলছিল। তখন ববিতা বলে, আমি এরকম ঘটনা, আরেকটা ঘটনা আমি শুনছিলাম, আমাদের এলাকায় যায় থাকে তাকে মেরে ফেলেছিল এবং তার সন্তানকে নিয়ে লাথি মেরেছিল, কিন্তু সেই সন্তানের চাচা এখনও জীবিত আছে। সেই চাচার কাছে যদি যাও তাহলে সে ফুটবল যে খেলছিল লাথি মেরে সন্তানদের, ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে, তাকে ধরা আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। নতুন বলে, রাজ্জাক ভাই এই কথাটা ববিতা আপা ঠিকই বলেছে, তো ওনাকে আগে খুঁজে বের করি আমরা, খুঁজে বের করার পর তাহলে আমরা মূল আসামি, মূল যে ফুটবল যে খেলে, যে সন্ত্রাস জগতের যে রাজা, তাকে আমরা ধরতে পারবো। কিন্তু ভালো মানুষ তো এরকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে লাথি মেরে ফুটবল খেলবে না, কারণ সে পাষণ্ড, সে পাষাণ, সে কাফির, সে শয়তান, সে জুলুমবাজ, তাই সে ছোট ছোট বাচ্চাদের নিয়ে লাথি মেরে ফুটবল খেলছে, তাকে ধরা আমাদের জন্য সহজ হবে। তখন রাজ্জাক জসিম চলে যায় কোথায়, সেই ববিতার কথা মতন বৃদ্ধ চাচার কাছে। তখন চাচা গিয়ে বলে, রাজ্জাক বলে, আচ্ছা আপনি কি একটি লোককে চিনেন যে আপনার বাতিজাকে নিয়ে ফুটবল খেলেছিল লাথি মেরে মেরে মেরে? জসিম বলে, আপনার কি মনে পড়ে? একটু মনে করে দেখেন তো, আপনার বাতিজা এবং আপনার বাইকে মেরে আপনার বাতিজাকে আপনার সামনে লাথি মেরে মেরে ফুটবল খেলেছিল? তখন ওই লোকটি বলে, ওই লোকটি ছিল আজিম। আমার মনে পড়েছে। ওই লোকটির নাম জিবরান, সে ভয়ঙ্কর এক খারাপ লোক, সে টাকার জন্য এমন কোনো কাজ নাই যে করতে পারে না। তাকে, তখন রাজ্জাক বলে, আচ্ছা তাকে যদি আপনি দেখেন চিনতে পারবেন? জসিম বলে,
আচ্ছা, তার যদি ছবি একটা আমরা দেখাই, আপনি চিনতে পারবেন? তখন ওই লোকটি বলে, অবশ্যই আমি চিনতে পারবো। আচ্ছা, যদি ওর যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারপর আপনি চিনতে পারবেন? তখন লোকটি বলে, আমি চিনতে পারবো, কারণ আমি এখনও চেহারাটা বলতে পারিনি। আমার ভাই আনোয়ার হোসেনকে মেরেছিল এবং আমার ভাবি আনোয়ারকে মেরেছিল, কিন্তু আমার ভাতিজা ফুটবল খেলতে খেলতে তাকেও মেরে ফেলেছিল। আমার সামনে আমি দেখেছি, সেই দৃশ্যটা এখন আমি ভুলতে পারতেছি না, কিন্তু আমার এখনও মনে পড়ে যে আমার ভাইকে, আমার ভাবিকে কীভাবে মেরেছিল এবং আমার ভাতিজাকে ফুটবল খেলতে খেলতে লাথি মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে মেরে ফেলেছিল। আমার ওই দৃশ্য যদি এখনও চোখে ভাসে, আমার কান্নায় জর্জরিত হয়ে যায় বুকটা, কিন্তু প্রকাশ করতে পারি না। এবং আমাকে এমন ধমক দিয়েছিল, যদি কোনো দিন আমি মুখ খুলি তাহলে আমাকেও মেরে ফেলবে ফুটবল খেলতে খেলতে। তখন রাজ্জাক বলে, ঠিক আছে, আমরা সেই লোককে খুঁজে বের করব। আপনি তাহলে জানেন না, আমার বাপকে মেরে ফেলেছিল ওই লোকটি, এবং আমাকে নিয়ে ফুটবল খেলেছিল, লাথি মারতে মারতে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আবার বলেছিল যে তুই ইচ্ছা করলে নদী থেকে উঠতে পারলে উঠ, আর না উঠতে পারলে তুই এখানে মারা যা। কিন্তু আল্লাহর কি মেহের, আমাকে এক জেলে বাঁচিয়েছিল, সেই জেলে আমাকে বড় করেছে। সেখান থেকে আমি ঢাকায় এসে হয়েছি চোর, হয়েছি পকেটমার। জসিম বলে, আমার বাপ মাকেও ওই লোকটি, ওই জুলুমবাজ লোকটি আমার বাপ মাকে হত্যা করেছিল। হত্যা করে আমাকে ফুটবল খেলতে খেলতে পাহাড় দিকে গাছের ভিতরে ঝুলিয়ে রেখেছিল, আর বলেছিল তুই যদি এখান থেকে ছুটতে পারিস তাহলে বেঁচে যাবি, আর না হলে তুই এখানেই পড়ে মরে থাকবি। কিন্তু আল্লাহর কি মেহের, প্রচণ্ড ঝড়ে আমি ওই গাছ থেকে পড়ে যাই। তারপর এক কৃষক আমাকে নিয়ে বড় করে সেখান থেকে আমি চলে আসি ঢাকায় ওই বদমাশকে ধরার জন্য, কিন্তু আজও তার সন্ধান পাই নাই। তখন রাজ্জাক জসিম চলে যায় আবার জিবরানতা আহমেদ শরীফের দলে, সেখানে মঞ্জুর রাহি, মাহবুব খান সবাই, গাঙ্গুয়া সবাই তারা আছে। তখন আহমেদ শরীফ বলে, কিরে জসিম, রাজ্জাক, তোরা কোথায় গিয়েছিলি? তখন রাজ্জাক বলে, আমরা একটু দূরে গিয়েছিলাম। তো আপনার তো সব কাজকর্মই করে গিয়েছিলাম। তো জসিম বলে, আর কোনো কাজ আছে বস? তখন জিবরান আহমেদ শরীফ বলে, তোদের একটা কাজ আছে, সে কাজটা হলো কি, একটি লোক আমাকে চাঁদা দেয় না এবং আমাকে মাসোয়ারা দেয় না এবং আমার সাথে ব্যবসা করতো, সে এখন আমার সাথে ব্যবসা করবে না বলে প্রতিজ্ঞা করেছে। আমার কাছ থেকে সে প্রতি মাসে প্রায় 10 লক্ষ টাকার হিরোইন কিনে নিয়ে যেত, কিন্তু সে এখন আমার কাছ থেকে কোনো হিরোইন কিনে না, অন্যের কাছ থেকে কিনে। তাকে ধরে আনতে হবে, তাকে ধরে আনবি, তখন তাকে আমি মারব। আর যদি কখনো যদি তার সামনে যদি তার সন্তান থাকে ছোট, তাকেও ধরে নিয়ে আসবি, কারণ আমি আগে তার বাপকে মারি, তারপরে সেই সন্তানকে নিয়ে আমি ফুটবল খেলি, এটাও আমার নেশা। তখন রাজ্জাক বলে, তাই নাকি, ঠিক আছে, আমরা তাই করব। জসিম বলে, আপনি বাচ্চাদের নিয়ে ফুটবল খেলেন? তখন আমি শ্রীবাতা জিবরান বলে, আমি আগে তার জন্মদাত্রীকে মারি, তারপরে সেই শিশু বাচ্চাকে নিয়ে আমি ফুটবল খেলে খুব আনন্দ পাই, খুব মজা পাই, কারণ আমার একমাত্র নেশা হলো ফুটবল খেলা ওই বাচ্চাদের নিয়ে। কারণ আমার ইচ্ছা ছিল যে একদিন আমি ফুটবলার হব, কিন্তু আমি ফুটবলার হতে পারি নাই, কিন্তু হয়েছে আমি রংবাজার ডন। আর এখন ওই বাচ্চাদের নিয়ে আমি ফুটবল খেলতে খুব আনন্দ পাই, আমার বোনটা বলে যায় যে আমি একজন ফুটবলার হয়েছি। তখন আমি নিজেকে মনে করি যে আমি একজন ফুটবলার, কারণ সন্ত্রাস জগনের ফুটবলার, কারণ আমার লাথি খেয়ে সবাই মারা যায়। তখন রাজ্জাক জসিম বলে, ঠিক আছে বস, আমরা তাহলে ওই লোকটিকে নিয়ে আসি। তখন রাজ্জাক এবং জসিম গিয়ে ওই আরেক গ্যাং লিডারকে ধরে নিয়ে আসে। আনার পর তখন আহমেদ শরীফ বলে, সাবাস, তোদের বাহুতে শক্তি আছে, তোরা এমন একটি লোককে ধরে নিয়েছিস। তখন সেই লোকটির নাম থাকে মেহবুবা। আচ্ছা মেহবুবা, তোর নাম তো আমি দিয়েছিলাম মেহবুবা, তুই আমার আগে চ্যামচা ছিলি, তুই এখন আমার কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করে তুই এখন নিজেই নাকি ডন হয়েছিস, আর তুই আমার সাথে প্রতি মাসে 10 লক্ষ টাকার ব্যবসা করতে, কিন্তু এখন করিস না। আচ্ছা, তো শোন রাজ্জাক, এর ছেলে মেয়েকে কেউ পাস নেই? তখন জসিম বলে, এই যে একটা ছোট্ট একটা বাচ্চা পেয়েছি, এর কোলে ছিল এর স্ত্রী, তার স্ত্রীকে আমরা বেঁধে রেখেছি, তার বাচ্চাটাকে নিয়ে এসেছি। তখন জিবরান বলে, বাহ, ভালো কাজ করেছিস, খুব সুন্দর কাজ করেছিস, আগে ওকে মারবো, তারপরে বাচ্চাকে নিয়ে আমি ফুটবল খেলবো।
তখন ওই লোকটি মেহবুব বলে, শোনেন, আপনি অনেক বাচ্চাদের নিয়ে ফুটবল খেলেছেন আমার সামনেই, কিন্তু আপনি কিন্তু ভুলে গেছেন, আপনি এই কথা ভুলে গেছেন যে আপনি যে আজ থেকে প্রায় 25 বছর আগে দুইটি পরিবারের কে ধ্বংস করে দুইটি পরিবারকে মেরে তার দুটি সন্তানকে নিয়ে ফুটবল খেলেছিলেন। একটি সন্তানকে ফুটবল খেলে নদীতে ফেলে দিয়েছিলেন, আরেকটি সন্তানকে ফুটবল খেলে আপনি পাহাড় থেকে গাছে মেঁধে ঝুলিয়ে রেখেছিলেন, আর বলেছিলেন তোরা যদি বেঁচে উঠতে পারবি তাহলে বেঁচে উঠবি, আর যদি বেঁচে উঠতে না পারবি তারা এখানেই মারা যাবি। কিন্তু তারা কিন্তু এখনও বেঁচে আছে। শোনেন বস, আমি আপনার সার্গিত, কিন্তু আপনি আমার বস, তারা কিন্তু এখনও বেঁচে আছে, আর তারাই কিন্তু আপনার মৃত্যুর দূত হয়ে আসবে বস। যেদিন আসবে সেদিন কিন্তু আপনি আর বাঁচতে পারবেন না। তখন জিমরার অর্থাৎ আহমেদ শরীফ বলে, এই জসিম, ওই বাচ্চাটাকে দিয়ে আমি ফুটবল খেলবো, কারণ আমার ফুটবল খেলার খুব নেশা জেগেছে। রাজ্জাক বলে, বস আপনার ফুটবল খেলা খুব নেশা জেগেছে না, কিন্তু আমাদের তো একটা নেশা জেগেছে যে আমরাও ফুটবল খেলবো। তখন আহমেদ শরীফ বলে, কি তোরা ফুটবল খেলবি? কহ, মনে করে দেখেন তো, আজ থেকে 25 বছর আগে আপনি দুটি শিশুকে নিয়ে ফুটবল খেলেছিলেন, তাদের বয়স ছিল প্রায় 7-8 বছর। একটিকে আপনি ফুটবল খেলতে খেলতে নদীতে ফেলে দিয়েছিলেন, আরেকটিকে আপনি ফুটবল খেলতে খেলতে গাছের বিদ্যুৎ জ্বলিয়ে দিয়েছিলেন। সেই দুজন হলো আমি রাজ্জাক, আর হলো জসিম। জসিম বলে, বস আপনি তো আমাদের নিয়ে ফুটবল খেলেছিলেন আমাদের বাপ মাকে মেরে, কিন্তু আজ যে আপনাকে নিয়ে আমরা ফুটবল খেলবো। তখন আম্মের বলে, কি এত বড় তাদের স্পর্ধা? স্পর্ধার কিছুই নেই। সেই মুহূর্তে ববিতা নতুন চলে আসে, তারা অন্য একটি বেশ ধরে তাদের হাতে পিস্তল নিয়ে বলে, শোনেন, আপনি অনেক অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি বাচ্চা বা শিশু বাচ্চাদের নিয়ে ফুটবল খেলেছেন। তখন আম্মের কথা জিবরান বলে, শোন, এই বাচ্চাটাকে আমাকে দে, তোরা আমার সাথে মজা করতেছিস, যোগ করতেছিস। তখন জসিম বলে, না, যোগ করতেছি না, আপনি চারোদিকে তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন আপনার পিছনে সবাই খালি বন্দুক ধরে রাখছে, কারণ আমরা আজ থেকে ওনার লোক হয়ে গেছি। কারণ উনি সৎ কাজ করে এবং আপনার কাছ থেকে সে টাকা আত্মসাৎ করে নিয়ে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়েছিল, স্কুল মাদ্রাসা করেছে, এবং আপনার কাছ থেকে হিরোইনের ব্যবসা বন্ধ করে দিয়ে সে সৎ কাজ করে আজ কোটিপতি হয়েছে এবং সে ভালো কাজ করতেছে, তাই আমরা ওনার দলে গেছি। তা আমার সে বলে, তোদের এত বড় স্পর্ধা? তো জসিম বলে, আর একটা কথা যদি বলেছিস তাহলে তোর বুকটিকে আমরা যাজ্জা করে মেরে ফেলবো। রাজ্জাক বলে, তুই আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করেছিস রে, খারাপ কাজ করেছিস, আজ তোকে মেরে আমরা আমাদের বাপ মার হত্যার বদলা নেব। তো জসিম বলে, বদমাইশ, তোকে মেরে আমরা আমাদের প্রতিশোধ নেব, আমাদের বাপ মার হত্যার বদলা নেব, এবং তোকে কীভাবে মারবো রে? তখনই শুরু হয়ে যায় একটা গোলাগুলি পরে এক পর্যায়ে আম্মের সে কথা জিবরান পালিয়ে যেতে চায়। তখন জসিম রাজ্জাক সামনে গিয়ে বলে, তোকে আমরা মারবো ফুটবলের মাঠে নিয়ে, সেখানে আমরা দুজনে ফুটবল খেলবো তোকে দিয়ে, আর ফুটবল খেলতে খেলতে যদি তুই সেখান থেকে বেঁচে যাস তাহলে তোকে আমরা ছেড়ে দেব, আর যদি আমরা ফুটবল খেলতে খেলতে যদি তুই সেখানে মারা যাস তাহলে তুই সেখানে মারা যাবি, কি ভালো হবে না? তখন ববিতা নতুন এবং জসিম রাজ্জাক আম্মের শরীফকে ফুটবলের মাঠে নিয়ে যায়। তখন ফুটবলের মাঠে গিয়ে জসিম এক লাথি মারে, আম্মের শেফ গড়ে তুলতে যায়। আবার দেখা যায় রাজ্জাক এক লাথি মারে, আম্মের শেফ গড়ে তুলতে আসে। আবার নতুন লাথি মারে, আম্মের শেফ গড়ে তুলতে আসে। ববিতাও লাথি মারে, আম্মের শেফ গড়ে তুলতে আসে। এবং লাথি মারতে 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 এক পর্যায়ে আম্মের শরীফের নাক মুখ দেওয়া রক্ত বের হয়ে যায়। তখন আম্মের শরীফ বলে, তোরা আমাকে আর মারিস না। তখন রাজ্জাক বলে, আমিও কিন্তু বলেছিলাম আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারতেছি না, কিন্তু আপনি কিন্তু আমাকে লাথি মেরে একটা গাছে মেঁধে ঝুলিয়ে রেখেছিলেন, হয়তো আরেকজনকে নদীতে ফেলে দিয়েছিলেন, মনে পড়ে। তখন আবারও মারে জসিম রাজ্জাক, দুজনেই মারতে মারতে আহমেদ শরীফ সেখানেই মারা যায়। এমন সময় পুলিশ আসার পর আহমেদ শরীফ দেখে মারা গেছে। তখন রাজ্জাক জসিমকে গ্রেপ্তার করার পর রাজ্জাক জসিম বলে, জামানা অনেক খারাপ কিন্তু জামানা এখনও ভালো আছে। সৎ লোকের জামানা জন্য অনেক ভালো, আর অসৎ লোকের জন্য জামানা অনেক খারাপ। আমরা এতদিন খারাপ কাজ করেছিলাম, আর আমরা একটি খারাপ লোককে মেরেছি। তখন পুলিশ বলে, শোনেন, আপনারা যে কাজটি করেছেন, আপনারা ভালো কাজ করেছেন। এই জিবরান অনেক একটা খারাপ লোক, সে নারী পাচার, হিরোইন পাচার, গাঁজা
এবং ফেন্সিডিল এবং সব খারাপ কাজ করতো সে, তো তাকে আমরা ধরতে পারতাম না। যাক, তাকে আপনারা হত্যা করেছেন, আইন আপনারা নিজের হাতে তুলে নিয়েছেন, এই জন্য আপনারা অপরাধী, কিন্তু আপনাদের বাঁচানোর জন্য আমি সুপারিশ করব আদালতে, এই কথাটা আপনাকে দিলাম। তখন তাদেরকে ধরে নেওয়া যায় এবং দেখা যায় তারা 3 মাস পর আবার জেল থেকে ছাড়া পেয়ে আবার নতুন জসিম এক হয়ে যায়, রাজ্জাক ববিতা এক হয়ে যায়। তখন নতুন এবং জসিম, ববিতা, রাজ্জাক একসঙ্গে বলে জামানা অনেক ভালো, কারণ খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। তো এভাবেই জামানা ছবি গল্পটা শেষ হয়। তো পরিচালক জাকারিয়া হাবিব দুজন সেই সময়ের সুপারস্টার, রাজ্জাক এবং জসিম এবং ববিতা, নতুন আহমেদ শরীফ, সবাইকে দিয়ে ছবিটা তৈরি করার পর ছবিটা যখন হলে মুক্তি পায়, তখন ছবিটা দর্শকদের মাঝে বেশ সাড়া পায় এবং দর্শকদের মাঝে ফুটন্ত গোলাপের মতন জামানা ছবিটি ফুটে ওঠে সাফল্যে, এবং এই সাফল্যেই জাকারিয়া হাবিব অনেক খুশি এবং আনন্দিত হয়।